জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। অবশেষে ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠক করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকে উঠে আসে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। পাশাপাশি সীমান্ত হত্যা, তিস্তা ও গঙ্গা চুক্তি সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এছাড়া ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রীও। ব্যাংকক থেকে হাসিব বিল্লার প্রতিবেদন। অবশেষে ব্যাংককে দেখা হলো প্রতিবেশী দুই নেতার। দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কে যে নানাবিধ জটিলতা চলছে, গেল 7 মাস ধরে তাতে সবার নজর ছিল ব্যাংককের দিকেই। কারণ এখানে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠক হবার কথা বাংলাদেশ ও ভারতের দুই দেশের সরকার প্রধানের। স্থানীয় সময় দুপুরে বিমস্টেক সম্মেলনের পর সম্মেলনস্থল সাংগ্রিলা হোটেলে অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণ অনুষ্ঠিত হয় প্রতিবেশী দুই দেশের দুই নেতার বৈঠক। ডক্টর ইউনূসের জন্য অপেক্ষারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুতেই স্বাগত জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানকে। শুভেচ্ছা বিনিময় পর্বের পরই শুরু হয় দুই দেশের কর্মকর্তাদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 40 মিনিটের বৈঠকে দুই দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা করেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। এখানে গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক কর্মকাণ্ড করছে, এ নিয়ে নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেন প্রধান উপদেষ্টা। আলোচনা হয় তিস্তা ইস্যু নিয়েও। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন, সেগুলো বিষয়ে কথা হচ্ছে। দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। বৈঠকের ব্যাপারে কর্মকর্তা আরও জানান, সীমান্ত হত্যা বন্ধ করতেও ভারতের প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সম্মেলনের সাইডলাইনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে দুই দেশের দুর্নীতি বিরোধী কমিশনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা স্লোগান তুলেছিল, ঢাকা না দিল্লি। 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্ক বৈরী হয়। ঘাটতি দেখা যায় দু দেশের যোগাযোগেও। তবে এ সময়ে চিঠি চালাচালি হয়েছে। কিন্তু অবশেষে মোদী এবং ইউনূসের বৈঠক সম্পন্ন হলো বিমস্টেক সম্মেলনে এসে। এখন দেখার বিষয় দুই দেশের সম্পর্ক কতটা উন্নতি হয়, কতটা বরফ গলে। তবে বিশ্লেষকরা আশা করছেন দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে এই বৈঠকের মধ্য দিয়ে। থাইল্যান্ড থেকে হাসিব বিল্লাহ, এখন। বাংলাদেশ পুনর্গঠনের সুদূর প্রসারী সংস্কারে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের জানালেন, প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়া মাত্রই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, তরুণ প্রজন্মের নেতৃত্বে নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসকের পতনের পর 1971 সালের পর আরও একবার বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে। এই অভ্যুত্থানের পর গণমানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা পূরণে তার সরকার অঙ্গীকারাবদ্ধ। এখানে বঙ্গোপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রস্তাব তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, বিমস্টেকের মুক্ত বাণিজ্য চুক্তিকে বাস্তবে রূপ দিয়ে এই অঞ্চলের আন্তঃবাণিজ্য বাড়াতে হবে। দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সংকট এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার ঝুঁকি বাড়াবে বলেও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। ঈদের পঞ্চম দিনেও সমুদ্রের সৌন্দর্য উপভোগে কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। নোনা জলে শরীর ভেজানো, সৈকতে ঘুরে বেড়ানো, জেট স্কিতে চড়ে দূর সমুদ্রে ঘুরে আসা কিংবা ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছেন অনেকেই। কেউ কেউ ভ্রমণের প্রিয় মুহূর্ত বন্দি করে রাখছেন মুঠোফোনে কিংবা ক্যামেরায়। পর্যটক সমাগম বেশি থাকায় প্রাণচাঞ্চল্য এসেছে সৈকতের ক্ষুদ্র ব্যবসা, হোটেল, রেস্তোরাঁ সহ পর্যটন খাতে। বিক্রেতা ও হোটেল মালিকরা বলছেন, গত বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা বেশি। ঈদের ছুটিতে এখনও খুব বেশি ক্রেতার দেখা মিলছে না রাজধানীর বাজারে।
তবে বাজার পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এই কারণে কেজিতে 40 টাকা পর্যন্ত কমেছে সবজির দর। ঈদ পরবর্তী সরবরাহ ভালো থাকায় গ্রীষ্মকালীন সবজির দর কেজিতে 20 থেকে 40 টাকা কমেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে অনেকটা স্থিতিশীল মাছ মাংসের দাম। বাজারে ক্রেতার সংখ্যা কম থাকায় সীমিত লাভে মাছ বিক্রির দাবি বিক্রেতাদের। আর আগের দামে বিক্রি হচ্ছে গরু খাসি। তবে 10 থেকে 20 টাকা কমে ব্রয়লার মুরগির কেজিতে বিক্রি হচ্ছে 200 টাকায়। এদিকে ঈদের পর চট্টগ্রামের বাজারে বাড়তির দিকে গ্রীষ্মকালীন সবজির দাম। তবে কিছু সবজির সরবরাহ ভালো থাকায় দাম আগের মতোই আছে। বিক্রেতারা জানান, রমজানের তুলনায় সবজির দাম আগের চেয়ে কমে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। শুক্রবার সকাল থেকে চট্টগ্রামের কর্ণফুলী কাঁচা বাজারে আগের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স ও কাঁকরোল। তবে সরবরাহ কম থাকায় বাড়তির দিকে টমেটো, করলা, বাঁধাকপি, বেগুন ও মিষ্টি কুমড়ার দাম। বাংলাদেশের সব মানুষকে এক ফ্রেমে আবদ্ধ করার প্রচেষ্টায় আগামী 11 এপ্রিল স্বাধীনতা কনসার্ট করা হবে ঢাকা সহ দেশের 4 স্থানে। শুক্রবার সকালে ভেন্যু পরিদর্শন শেষে কথা বলেন সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, কনসার্ট ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পুরো এলাকা থাকবে সিসিটিভির আওতায়। বলেন, দেশের শিল্পীদের ব্র্যান্ডিং করার লক্ষ্যে ও নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে এই আয়োজন। ধীরে ধীরে সব জেলায় কনসার্ট আয়োজন করা হবে বলে জানানো হয়। পুরো এলাকা আমরা সিসিটিভির আওতায় নিব ইনশাল্লাহ, যাতে কোথাও কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে এবং একটি রিজার্ভ নিরাপত্তার টিম থাকবে, তাৎক্ষণিক আমরা ওইখানে পাঠিয়ে দিব। বাংলাদেশে যে পরিমাণ শিল্পীর প্রয়োজন, সেই শিল্পীগুলিকে আমরা মাথায় নিয়েই আমরা 4টি পুরানো বিভাগকে চিন্তা করে আমরা করছি: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বাকি যে নতুন ডিভিশনগুলি হয়েছে সেইগুলিতেও করব। জুলাই আন্দোলনের সময় সৌদি আরবে গ্রেফতার 10 জন প্রবাসী দেশে ফিরেছেন। রাত 1টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে সেদিন সৌদি আরবে অবস্থানরত ওই বাংলাদেশিরা জমায়েতে অংশ নেন এবং প্রীতিভোজের আয়োজন করেন। সেখান থেকে 12 জনকে আটক করে সৌদি কর্তৃপক্ষ। এরপর 8 মাস জেল খাটা শেষে তারা মুক্তি পান এবং 10 জন দেশে ফেরেন। আর কাগজপত্রের জটিলতায় থাকায় 2 জন পরে ফিরবেন। এ সময় তাদের মুক্ত করতে ভূমিকা রাখার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তবে আর্থিক সহযোগিতা দাবি করেন প্রবাসীরা। চট্টগ্রামের চুনতিতে ঈদের 3য় দিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসনিম ইসলাম প্রেমা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকাল 11টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, তার মাথা ও বুকে গুরুতর আঘাত ছিল। এ নিয়ে ভয়াবহ এই দুর্ঘটনায় মোট 11 জন নিহত হলেন। এর মধ্যে বাবা, মা, ছোট 2 বোন সহ প্রেমার পরিবারেরই 6 জন। গেল বৃহস্পতিবার ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাওয়ার সময় চট্টগ্রামের চুনতির জাঙ্গালি এলাকায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন প্রেমা সহ 2 জন। মাদারীপুরের পুরান বাজারের সিটি সুপার মার্কেটে আগুনে 19টি দোকান সহ পুড়ে গেছে 3টি বসতঘর। রাত 3:30টার দিকে একটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2 ঘন্টার বেশি সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় পুড়ে যায় 10টি কসমেটিক্সের দোকান, কম্পিউটারের দোকান, কনফেকশনারি দোকান সহ 19টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে অন্তত 7 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। গাজার উত্তরাঞ্চলের স্কুলে ইসরায়েলি হামলায় 18 শিশুসহ 33 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। গেল একদিনে উপত্যকায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত স্কুল ভবনগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইসরায়েলি বাহিনী। এসব আশ্রয় শিবিরে বসবাসকারীর বেশিরভাগই নারী ও শিশু। এর পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলিরা। তাদের হামলায় গাজার উত্তরে পানি বিশুদ্ধকরণ একটি প্ল্যান্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে দেখা দেয় বিশুদ্ধ পানির তীব্র সংকট।
মিয়ানমারে ভূমিকম্পের 120 ঘন্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে চাপা পড়া জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে চীনের উদ্ধারকর্মীরা। মান্দালেতে ভেঙে পড়া হোটেলের ধ্বংসস্তূপের নিচ থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এদিকে ধসে পড়া আশ্রম থেকে অন্তত 30 জন ভিক্ষুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে শুক্রবার মিয়ানমার যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গেল বুধবার মিয়ানমারের মধ্যাঞ্চলে এই ভূমিকম্পে এখন পর্যন্ত 3000-এর বেশি মানুষের প্রাণ গেছে। 疑似有生命迹象。救援人员从它3层进入去进行踏勘的之后呢，它是一个。ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 32 জন। এদিকে দুদেশের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর পাল্টাপাল্টি অভিযোগ করছে দুই দেশ। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক সপ্তাহ ধরে রাতভর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গেল একদিনে ইউক্রেনের দখলে থাকা আরও 2টি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। এছাড়া কিয়েভের রকেট শিল্প স্থাপনা, ড্রোন উৎপাদন কর্মশালা, গোলা বারুদ ডিপো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। তবে চুক্তি লঙ্ঘন করেই একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর অভিযোগ করেছে রাশিয়া ও ইউক্রেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের অভিশংসন বহাল রাখার পক্ষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। এতে করে আগামী 60 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে। তার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হ্যান ডাক-সু। দেশবিরোধী কার্যক্রম বন্ধের কথা বলে গেল বছরের 3রা ডিসেম্বর 6 ঘন্টার জন্য সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। যদিও তীব্র আন্দোলনের মুখে সিদ্ধান্ত বাতিলে বাধ্য হন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপে 2020 সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। এদিকে বিশ্বব্যাপী কমেছে মার্কিন ডলারের মান। মার্কিন শেয়ার বাজারের প্রধান 3টি সূচকই নিম্নমুখী। ডাও জোন্স প্রায় 4%, S&P 500 প্রায় 5% এবং নাসডাকের পতন হয়েছে প্রায় 6%। 2020 সালে করোনা মহামারীর পর এই প্রথম ব্যাপক দরপতন ঘটল যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। এদিকে যুক্তরাজ্য সহ এশিয়া অঞ্চলের শেয়ার বাজারেরও দ্বিতীয় দিনের মতো পতনের দিকে। আইপিএলে আজ মুখোমুখি হতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনৌ সুপার জায়ান্টস। দু দলের ম্যাচটি শুরু হবে রাত 8টায়। ইনজুরি সেরে ওঠায় লখনৌর হয়ে খেলার কথা রয়েছে পেসার আকাশদ্বীপের। তাকে অভিষেকের বদলে নামান হতে পারে। লখনৌকে স্পিন দিয়ে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, যে কারণে আফগান স্পিনার মুজিবুর রহমানকে খেলানোর পরিকল্পনা করেছে হার্দিক পান্ডিয়ার দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও খেলা হচ্ছে না নিউজিল্যান্ড ব্যাটার মার্ক চ্যাপম্যানের। এর আগে দ্বিতীয় ম্যাচেও খেলা হয়নি তার। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন কিউই ব্যাটার। সে ম্যাচে শতক হাঁকিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন চ্যাপম্যান। এই ব্যাটারের বদলি হিসেবে তৃতীয় ম্যাচেও দেখা যাবে টিম সিফার্টকে। 3 ম্যাচের সিরিজে ইতোমধ্যে জিতে নিয়েছে কিউইরা। এছাড়াও ঘরের মাঠে 5 ম্যাচের T20 সিরিজ 4-1 ব্যবধানে জিতেছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।